উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুন লিউ পর্ব 14। শুরুতেই প্রথমে দেখায় যে জিনফিং সুফাং এর থেকে জানতে চাইছে ইম্পেরিয়াল একাডেমির পরীক্ষার বিষয়ে সে কিছু জানে কিনা। তোরে সুফাং জানায় যে আগে কখনো সে পরীক্ষা দেয়নি, তাই সে জানে না। উনি সে পথ দিয়ে রাজা ঝ্যাং, ইউচ্যাং আর সুয়ানকে আসতে দিকে জিনফিং সুফাংকে বলে ফেরত চলে যেতে। তারা ফেরত যেতে গেলে পরে তিনজন এসে তাদের থামায়। জিনফিং রাজা ঝ্যাংকে অভিবাদন জানায়। ঝ্যাং জিনফিংকে জানায় যে অদ্ভুত সংযোগে তাদের রানীর সাথে দেখা হয়ে গেল। ঝ্যাং বলে রানীকে যে বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, যার রানী দুজনে একসাথে গিয়ে সেইগুলো দেখে আসতে পারে। জিনফিং জানায় সামনে তার পরীক্ষা, এখন না, সে নিজের কক্ষে গিয়ে আরাম করতে চাইবে। ঝ্যাং এখানে উপহাস করে জিনফিংকে বলে সামান্য পরীক্ষার জন্য সে ভয় পেয়ে গেছে, ফুল দেখতে যাওয়ার মুডটাও তার নষ্ট হয়ে আছে। এর এটা মনে হচ্ছে যে জিনফিং যথেষ্ট বুদ্ধিমান নয়, তাই সে ভয় পাচ্ছে। ঝ্যাং এর এখানে মুখ দেখানো দেখে জিনফিং বুঝতে পারে যে ইচ্ছা করে তাদের মাঝখানে এরকম করছে ইউচ্যাং, আসলে পরিস্থিতি উত্তেজিত করতে চাইছে সে। জিনফিং এদিকে ঝ্যাং এর কাছে গিয়ে বলতে থাকে যে মহামহিম সে জানে কেন রানী তার সাথে ঘুরতে যেতে চাইছে না, কারণ সে প্রচন্ড টায়ার্ড। গতকাল রাতে মহামহিম তাকে খুব বিরক্ত করেছিল, তাই সে টায়ার্ড হয়ে আছে। ঝ্যাং রাজা ঝ্যাংকে জানায় যে রানী সামনেই বড় অসুখ থেকে উঠেছে, তাই তাকে সাবধানে রাখতে, বেশি তাকে বিরক্ত না করতে, যাতে বেশি পরিশ্রান্ত না হয়ে যায়। ঝ্যাং ইউচ্যাংকে বলে খুব গম্ভীর বিমারি মনে হচ্ছে, তার অসুস্থতাটা একবার চেক করতে। শুনে ইউচ্যাং রানী জিনফিং এর কানের কাছে যায়। জিনফিং ইউচ্যাং এর কানে জানতে চায় যে ইউচ্যাং কি চাইছে। এরকমটা ইউচ্যাং বলেছিল যে ইউচ্যাং এর হাত দিয়ে জিনফিং এর সুন্দর মুখটা স্পর্শ করতে চাইছে। ঝ্যাং জানায় জিনফিং কে এত বেশি চিন্তা করতে না, ভবিষ্যতে তারা অনেক সুযোগ পাবে কাজ করার একসাথে। ভবিষ্যতে জিনফিং ইউচ্যাং এর ইচ্ছে এবং জিনফিং এর ইচ্ছে অনুসারে জিনফিং এর সামনে সবকিছু করতে দেবে ইউচ্যাংকে। ঝ্যাং ইউচ্যাং এর থেকে জানতে চায় যে রানীকে দেখে কি বুঝলো সে। ঝ্যাং জানায় খুব ভালোভাবে সে নিরীক্ষণ করেছে রানীর মুখ, এখন মনে হচ্ছে সে সুস্থ উঠছে। ঝ্যাং বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে রানী তাহলে নিজের যেন কক্ষে ফিরে যায়। দেখায় লিউবাও নিজের কক্ষে পায়চারি করে যাচ্ছে তার টেন্ডার ফেংইউর সামনে এবং বলে যাচ্ছে এটা একদম অসম্ভব। রাজা ঝ্যাংয়ের ইম্পেরিয়াল একাডেমির পরীক্ষায় প্রতিবার লাস্ট আসার কথা নিয়ে সে এই কত ভাবছে। লিউবাওয়ের অ্যাটেন্ডার ফেংইউ লিউবাও থেকে জানতে চায় যে এই বিষয়ে লিউবাও কি ভাবছে। ফেংইউকে জানায় যে রাজা বাহাদুর তার নিজের প্রোফাইল লো রাখতে চাইছে, এইসব বিষয়ে গুজব ছড়িয়ে রটিয়ে রাখছে। পরে হয়তো এই বিষয় নিয়ে সবাইকে চমকে দেবে সে। ছোটবেলা থেকে রাজা ঝ্যাংয়ের সাথে তার বাবা লিউসি সম্পর্ক সে দেখেছে খুবই টেনশনপূর্ণ। আর এবারে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে লিউবাও রাজাকে, বলে রাজা তার রাজ্যের রাশ নিজের হাতে পেয়ে যাবে। রাজা ঝ্যাং এটাও বুঝতে পারবে যে লিউবাও তার জীবনে কত গুরুত্বপূর্ণ মানুষ, রানী হিসেবেও যথেষ্ট উপযুক্ত মহিলা। লিউবাও ফেংইউর থেকে তার মতামত জানতে চাইলে ফেংইউ জানায় যে কখনোই সে লিউবাওকে দেখেনি এত আগ্রহ দেখাতে রাজার প্রতি। ব্যাপারটা তখন থেকে শুরু হয়েছে যখন থেকে মহারানী জিনফিং এসেছে। লিউবাও চমকে জানায় না, সে প্রথম থেকে রাজাকে অ্যাডমায়ার করতো। তার থেকেও বড় কথা, সে তার বাবাকে এটা প্রমাণ করে দেবে যে সে উপযুক্ত মেয়ে, সেই তার বাবাকে গর্বিত করবে। তার বাবা ভুল মানুষকে পাঠিয়েছে এই ইম্পেরিয়ালে প্যালেসে। ফেংইউ লিউবাওকে জানায় যে সে তার সাথে আছে। তার মতো এটা মনে হয় যে সে তাদের দুই মেয়ের মধ্যে পক্ষপাত দুষ্ট। এদিকে দেখায় সুফাং এনেছে সকালের চা জিনফিং এর জন্য তার কাছে। ফেংয়ের কাছে গিয়ে দেখে যে হাঁটু মুড়ে সে ঘুমোচ্ছে। ফেংকে ডেকে তুলে সে বলে বিছানায় গিয়ে শুতে। ফেংয়ের হাত থেকে তখন একটা বলের মতো পড়ে যায়। জানতে চাইলে জিনিসটা কি, উত্তরে জিনফিং জানায় এটা সুজু, এটা দিয়ে তারা অ্যাসল্ট ট্রেনিং করবে। পর দেখায় জিনফিং আর সুফাং একটা উন্মুক্ত জায়গায় এসেছে সুজু নিয়ে। কি করবে জিনফিং এই বিষয়ে জানতে চাই। জিনফিং বলে সে ঠিক করেছে এভাবে সে পড়াশোনা করবে। মেমোরাইজ করে রাখা অর্থাৎ মনে রাখায় সে একদমই ভালো না। তার গ্রামের একজন শিক্ষক জানিয়েছিল যে এই পড়াশোনাটাকে মজার মতো করে নিতে। এখানে তারা শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি দেবতার আশীর্বাদের উপরও ভরসা করে থাকতে পারে না, সে ব্যস্ত। জিনফিং এর উপর সমস্ত অ্যাটেনশন সে দিতে পারবে না। দেখায় জিনফিং কিছু বার দাঁড় করিয়ে রেখেছে, তার মধ্যে কিছু বাক্যাংশ লেখা। জিনফিং সুজুতে কিক করে এবং সেগুলো গিয়ে বারে লাগে। এই বারে যে বাক্যাংশের মধ্যে গিয়ে লাগে সেইটা বলতে শুরু করে জিনফিং। সুফাং গিয়ে সেইটা চেক করে গিয়ে বলে জিনফিংকে সে একদম ঠিক বলেছে। ফেং জানায় যে একটা খুব পুরনো কথা আছে, সফল হওয়ার জন্য সঠিক জায়গা, সঠিক মান, সঠিক সময়ের প্রয়োজন হয় না। মানে জিনফিং ভাবে জায়গার সময় তো পেয়ে গেছে, সঠিক মানুষের প্রয়োজন। উনি সেই পথ দিয়ে লিউবাওকে যেতে দেখতে পায়। লিউবাওকে সেই বারগুলো সামনে নিয়ে গিয়ে জিনফিং জানাতে থাকে জু খেলায় তাদের জিয়ানপা গ্রামে সে বেস্ট শুটার ছিল। এখানে এই বাক্যাংশগুলোর মানে সে বুঝতে পারছেন। লিউবাও বলে বাক্যাংশগুলোকে শুধু মনে রাখতে হবে, বুঝে কি হবে। ফেং জানায় যে ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক বেই তাকে বলেছে মনে রাখার থেকে ভালো বোঝাপড়া করা উচিত, বুঝে নিয়ে মনে রাখা উচিত। জিনফিং লিউবাওকে সেইগুলো বাক্যাংশগুলো এক্সপ্লেন করতে বলে তাকে। ফেং একটা বাক্যাংশ সবগুলোর মধ্যে থেকে পড়ে লিউবাওর কাছে জানতে চাই। ও খুব বুদ্ধিমানের সাথে বিষয়টাকে এড়িয়ে যায়। এখানে সে জিনফিংকে কোনোভাবে সাহায্য করতে চায় না। জিনফিংকে জানায় সে যেভাবে বুঝেছে অর্থাৎ বায়ু যেভাবে বুঝেছে সেইভাবে জিনফিং নাও বুঝতে পারে। প্রত্যেক লেখকের আলাদা ভার্সন আছে বিষয়, এই বিষয়টাকে জিনফিংকে নিজেকেই ফিগার আউট করতে হবে, নিজেকেই বুঝতে হবে। ফেং ওখানে বুঝতে পারে যে বায়ু তাকে সাহায্য করতে চাইছে না, তাই সে তাকে চলে যেতে বলে। ফাং জানতে চাইলে বায়ুকে সে ছেড়ে দিল কেন। ফেং জানায় সুফাংকে যে এখানে সে থাকতে চাইছিল না, তাই অন্য জায়গায় যেতে চাইছিল, অর্থাৎ সে রাজা ঝ্যাংয়ের কাছে যেতে চাইছিল, তাই সে ছেড়ে দিল তাকে। এদিকে দেখায় পথে যেতে যেতে লিউবাও আয়না বার করে তার নিজের মুখকে দেখে নেয়।
বায়ুর উপর নজর রাখতে থাকে ইউ চ্যাংও দেখতে থাকে আর নিজের মুখ দেখে নেয় নিজের আয়নাবার, বলে যে এটা এখন তার শো টাইম। জিনফিং তাদের কাজ তখনও কন্টিনিউ করে যাচ্ছে সুজু দিয়ে, করে সুজুতে কিক করছে এবং বাক্যাংশগুলো বলছে। পর সে থেমে সুফাংকে জিজ্ঞেস করে যে বাক্যাংশগুলো মানে কি সে জানে। সুফাং জানায় যে মহামহিম রানী জিনফিং যখন জানে না সে কি করে জানবে। জিনফিং বলে যে এখন তার ভয় লাগছে, সে তো তখন শপথ নিয়েছিল গেলে তাকে যদি ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক বেইয়ের ছড়ি দিয়ে নিজেকে মারতে হয় তার সুন্দর মুখটা নষ্ট হয়ে যাবে। তাদের দুজনের সামনে ইউ চ্যাং উপস্থিত হয়ে জিনফিংকে বলে সে তাকে এগুলো প্রশ্ন করতে পারে, এগুলো যথাযথ উত্তর তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এদিকে দেখায় রাজা ঝ্যাং তার কক্ষে তার 3 জন সহযোগীকে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে ফিলোসফি এবং যাবতীয় অন্যান্য বিষয় করে। একজন বাক্যাংশ বলছে এবং লেখকের নামও তারা ভুল বলছে। চাই কমান্ডার সু, ডুয়ানিউন চোং তিনজনই ভুল বলে। যা তখন একটা বই ছুড়ে ডুয়ানিউন চোং এর দিকে দেয়, বলে যে এইগুলো কি করছে তারা, একটা উত্তরও তারা ঠিকভাবে খুঁজে বের করতে কেন পারছে না। মানে তো রাজা ঝ্যাং এর মনে হচ্ছে যে যুদ্ধ ঠিকমতো শুরু হওয়ার আগেই সে হেরে যাবে। যেই লেখকদের তারা এভাবে অবমাননা করছে তারা থাকলে তাদের মারতো। ঝ্যাংয়ের থেকে জানতে চায় সে কি সঠিক উত্তর জানে। তোরে ঝ্যাং জানায় সে যদি সঠিক উত্তর জানতো তাহলে এই মূর্খদের সাথে বসে থাকতো না। সেখানে তাদের ঘরে লিউবাউ উপস্থিত হয়ে যায়। এই বাক্যাংশটা নিয়ে তারা মারামারি করছিল, সেই বাক্যাংশটার অর্থ ভালোভাবে বুঝিয়ে দেয়। ঝ্যাং লিউবাউর দিকে তাকিয়ে বলে খুবই আগ্রহজনক। এখানে রাজকুমার ডুয়ানিউন চোং এর মুখ গোমরা হয়ে যায়। দিকে দেখায় জিনফেং ইউ চ্যাংকে জিজ্ঞেস করতে রাজা ঝ্যাং কি তাকে এখানে বিরক্ত করতে পাঠিয়েছে, কারণ শিক্ষক বেই তাকে জানিয়েছে মানুষ যদি অকারণে ভালো কামনাকারী দেখায় তাহলে তার খারাপ উদ্দেশ্য থাকেই থাকে। কারণ এখানে ইউ চ্যাং এর মতে জিনফিং এর কারেন্ট যা অবস্থা তাকে ধ্বংস করার কোনো প্রয়োজনই নেই। এখানে ইউ চ্যাং তার পড়াশোনার কথা বলে। ইউ জিনফিং মনে মনে ভাবে বায়ু যেহেতু তার সাথে থাকতে অনেক, জিনফিং এর এখানে পড়াশোনায় সাহায্যের প্রয়োজন। যতই হোক ইউ চ্যাং একজন বিরক্তিকর লোক হলো যথেষ্ট পড়াশোনা জানা জ্ঞানী একজন ছেলে। ইউ চ্যাং যদি সম্পূর্ণভাবে সাহায্য না করতেও পারে জিনফিং এর দিকে, ভালো হবে যে ডুয়ানিউন চ্যাং এর থেকে সে একটা লোক কেড়ে নিয়েছে। দিকে দেখায় জিনফিং ইউ চ্যাং এর কাছে গিয়ে তার মারাত্মক প্রশংসা করতে শুরু করে, বলে যে তাকে মারাত্মক হ্যান্ডসাম লাগে, সে একজন খুব নলেজেবল মানুষ। তাদের বন্ধুদের মধ্যে ছোটখাটো একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, তারা তো এক গ্রাম থেকেই বিলং করে। ইউ চ্যাং এর উচিত রানী জিনফিংকে সাহায্য করাতে তারা একসাথে এই এম্পেরার ডুয়ানিউন চ্যাংকে ডিফিট করতে পারে। চ্যাং বলে অসম্ভব না তার জন্য, কিন্তু সে ফ্রিতে কোনোভাবে কাজ করবে না। ফেং জানায় খুব ভালো মতো জানে সেই বিষয়টা, তাই সে ঠিক করেছে যেহেতু জিনফিং এর সুন্দর মুখটা ইউ চ্যাং এর খুব পছন্দ, চ্যাং যদি তাকে পড়াশোনা করতে সাহায্য করে তাহলে তার নিজের মুখটা সেই ইউ চ্যাংকে দেবে। চ্যাং চমকে বলে সত্যি? সে জিনফিংকে জিজ্ঞেস করে যে মহামহিমের কি আর একবার পুনর্বিবেচনা করা উচিত না। ফেং সুফাংকে আস্তে করে জানায় যে ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক ওয়ের থেকে তার মুখে সে আঘাত খায় তার রুলার দিয়ে, বলে সে এখন বর্তমান চিকিৎসক রাজকীয় চ্যাং এর কাছে তার মুখটা রিফু করতে দিতে পারবে, তাই সে কথাটা বলেছে। চ্যাং জানতে চায় জিনফিং এর থেকে যে সে তার কথা থেকে পিছিয়ে যাবে না। ফেং জানায় তার নাম হচ্ছে লিউ জিনফিং, সে তার কথা থেকে কোনোদিন পিছিয়ে যায়নি। এদিকে দেখায় লিউ বায়ু রাজার 3 সহযোগীকে রাজার ঘর থেকে বের করে দিচ্ছে। 3 জন বারবার জেদ করছে যে বেরোবে না। কুমার চোং ঝ্যাংকে বলতে থাকছে যে আরেকবার কনসিডার করতে বিষয়টা। লিউ বায়ু মহিলাটা কখনোই ভালো মহিলা না, তাতে করে যে গ্রিন টিটা এনেছিল সেটাও যেন রাজা ঝ্যাং না খায়, তার মধ্যে হয়তো সে বিষ প্রয়োগ করতে পারে। ঝ্যাং তার 3 সহযোগীকে জানায় যে একমাত্র লিউ বায়ু যে তাকে পড়াশোনায় সাহায্য করতে পারে। 3 জনকে ডিসমিস করে দেয়। ঘরের দরজা বন্ধ করে দিলে তারা কান্না কান্না মুখ করে নেয়। চাই জানায় যে রাজা ঝ্যাং তাদের ডিচ করে দিয়েছে। সু বলে রাজা হয়তো তাদের বিষয়ে এখন আর কেয়ার করে না। কুমার চোং বাকি দুজনকে জানায় যে সে আগেই বলেছিল লিউ বায়ুর সৌন্দর্য যেন তারা ভুলে না যায়, বোকা না বনে যায়। এই মহিলাকে যত সহজ সাদাসিধে মনে হয় ততটা সে না, আর হেলা ফেলার মতো করার মতো তো কোনোভাবেই না। কোনো ব্যাপার না, শত্রু আসলে তাদের দিয়ে অ্যাকশনটা নেওয়া, শত্রু আগে তাদের খুঁচিয়েছে। চোং এখানে বলে তার মতে ঝ্যাং যদি এখনো তার মন পরিবর্তন না করে তাহলে দ্বিতীয় ভীষণ সন্দেহজনক ব্যক্তি হবে লিউ বায়ু। কারণ লিউশি স্পাই জিনফেং যদি না হয় তাহলে লিউ বায়ু হবে। এই রাজ্য রাজপাট সব ধ্বংস করে দেবে। এদিকে দেখায় জ্যোতির্বিদ বৈদ্যশালা সেখানে মুখ্য আধিকারিক প্রিন্স লংগি ওয়েদার আপডেট দিচ্ছে। উনি সেখানে শেফ চায় কমান্ডার সু আর রাজকুমার চোং পৌঁছে যায়। কুমার চোং এর একটা লেখা চিরকুট দেয়, সেটা ঘোষণা করতে বলে সকলের সামনে রাজমহলে। কুমার চোং জানায় লংগিউকে যে মহারাজের ভবিষ্যতের প্রচেষ্টা ভীষণভাবে প্রভাবিত করবে, তাই তাকে ঘোষণা করতে। এখানে প্রিন্স লংগিউ তাদের 3 জনকে দেখে দনমন করছিল। দেখায় জিনফেং প্রত্যেকটা বাক্যাংশের মানে জানতে চাইছে, এগুলো তাকে ইউন চ্যাং ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তখনই চারিদিক থেকে ঘোষণা শুরু হয়ে যায় যা জ্যোতির্বিদ বৈদ্যশালা থেকে প্রিন্স লংগিউ করছে। ঘোষণা এখানে শোনানো হয় সকল রাজমহলের বাসিন্দা। রাজার শুধুমাত্র প্রশংসা, জ্ঞান আর রূপ নিয়ে বিভিন্ন কথা বলা হয়। সে ইম্পেরিয়াল একাডেমিতে পড়াশোনা করছে 5 বছর বয়স থেকে। নিজের জন্য না, বিশ্ব শান্তির জন্য সে জ্ঞান অর্জন করেছে। 1000 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে রাজা ডুয়ানিউন ঝ্যাং। এই সকলে মহলের বাসিন্দা যারা, তারা যেন রাজা ঝ্যাংকে ভোট করে। রাজমহলের বাসিন্দারাও সেই কাজ করতে শুরু করে রাজা ঝ্যাংয়ের শুভ
শুভাকাঙ্ক্ষী হয়ে। এদিকে দেখায় জিনফেং বলছে এদের হয়তো এই ঘোষণা হয়ে গেছে, ব্যাপার না, হিরোরা একবার পথে নামলে তারা কখনো বাড়িমুখ হয় না। যাক একটা কবিতার লাইন বল, পুরো হাওয়া মাথা চাড়ে দিচ্ছে আর জলও এখনো ঠান্ডা। এদিকে দেখায় ইউচাংও গিয়ে জ্যোতির্বিদ বৈধশালীর প্রশংসা সেতু বাঁধতে শুরু করেছে। উনি কত ভালো, দয়ালু এবং ওর মিষ্টি হাসি দিয়ে সবাইকে ভুলিয়ে রাখে। মেড সার্ভেন্টরা তার উপর খুবই সন্তুষ্ট, এর থেকে অনেক বেশি রিওয়ার্ড পায় তারা। আসার পর অনেক কিছু পাল্টে গেছে রাজমহলে, এর থেকে অনেক বেশি খুশি থাকতে শুরু করেছে সকলে। 4 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রানী লিউ জিনফেং। রাজমহলে সকল বাসিন্দাদের উচিত রানীকে সাপোর্ট করা। মহলে সকল বাসিন্দারা এই কথাগুলো শুনে নেয়। যাও ঘোষণা শুনে নেওয়ার পর আবার হাসি মুখে তার পড়াশোনা করতে থাকে। দেখে ইউচ্যাং আবার নিজের মতো করে প্রভাবী লাইন লিখতে। ইউচ্যাংকে জানাচ্ছে যে লাইনগুলো যথেষ্ট হার্ড টাচিং, ইম্প্যাক্টফুল হতে হবে। কথাগুলো রাজার লোকেরা বলে প্রভাবিত করেছিল সেইগুলো যেন ছাপিয়ে যেতে পারে। সুফাং এসে জিনফেংকে জানায় যে রাজার লোকেরা আবার তার নাগাল ধরে নিচ্ছে। এখন ইউচ্যাং এসে রানীকে দেখায় যে যথাযথ হয়েছে কি তার মনের মতো। জানায় যথেষ্ট ইম্প্যাক্টফুল হয়েছে। তারই করে গিয়ে আবার জ্যোতির্বিদ বৈধশালে এগুলো ঘোষণা দেখায় যে ইউচ্যাং আর কমান্ডার সু তাদের নিজেদের লেখনীটা আগে ঘোষণা করার জন্য মারপিট করতে শুরু করেছে। জ্যোতির্বিদ বৈধশালার মুখ্য আধিকারিক প্রিন্স লংগিউনের লেখা কাগজই হাওয়ায় উড়িয়ে দেয়। তারপর গিয়ে সে নিজে ড্রাম বাজাতে বসে। মনের সুখে ড্রাম বাজাতে থাকলে তারা দুজন গিয়ে আবার তাকে টানাটানি করতে থাকে, বলে যে তাদের দুজনের স্ক্রিপ্টই বেটার। এদিকে রাজমহলের বাসিন্দারা রাজা রানীকে ভোট দিয়ে এগোতে থাকে। এদিকে দেখা এমপ্রেস ডাওগার শিক্ষক বেইকে ডেকে জিজ্ঞেস করছে যে কারেন্ট সিচুয়েশন উৎপত্তি হয়েছে, বিষয় কি করে সমাধান করা যায়। বেই জানে একভাবেই করা যেতে পারে সমাধান, যা রানীকে দিন রাতের জন্য একসাথে রাখতে হবে, যেন ভীষণভাবে ইনসেপারেবল আর ইন্টিমেট হয়ে যায়। পড়াশোনা করার জন্য সামনেই পরীক্ষা আছে। বেই এটা জানাতেও বলে না একাডেমির একটা ঘর যা রানীর জন্য তারা পরিষ্কার করিয়ে দিয়েছে, সেখানে একসাথে থেকে রাজা রানী পড়াশোনা করতে পারে। প্রেস ডাওগার জানায় শিক্ষক বেইকে প্রতিপত্নী নিজেদের আলাদা স্পেসেই থাকা উচিত, শুধুমাত্র পড়াশোনা করার জন্য তারা একসাথে থাকুক। রানী দুজনেই একসাথে জানায় না এরকম কোনোভাবেই করবে না তারা। এমপ্রেস ডাওগারকে জানায় যে সে একটা কুটির নির্মাণ করতে চলেছে পিচ ফরেস্টে, মানে সে রানী জিনফেং এর সাথে থাকবে পড়াশোনার জন্য। পরে রাজা ঝ্যাং মনে মনে বলতে থাকে এই কুটিরের মধ্যে তারা একসাথে থাকবে আর রাজা ঝ্যাং কাছে থেকে নজর রাখবে জিনফেং এর ওপর। দেখতে চায় রানী জিনফেং আর কি কি করতে পারে। জিনফেং রাজা ঝ্যাংকে বলে যে পিচ ফরেস্টে যে কুটিরটা বানাতে যেন ভেন্টিলেশন ভালো হয়, বলে এরকমও হতে পারে তারা দুজন পড়াশোনা করতে করতে শ্বাস নিতে না পেরে মারা গেল। মনে মনে জিনফেং বলে রাজা ঝ্যাংকে সে জমিয়ে মারবে। রাজা ঝ্যাং জিনফেংকে বলে যে তাকে চিন্তা করতে না, মিল খাবার পৌঁছে দেওয়ার জন্য শেফ চাই তাদের ইনচার্জ থাকবে। রাজা ঝ্যাং মনে মনে ভাবে যে মোটা কুমড়োটাকে সে না খাইয়ে মারবে। রাজা ঝ্যাংয়ের কথাটা শুনে মনে মনে ভাবে সে কি তাকে না খাইয়ে মারার কথা প্ল্যান করছে। তুই হোক একটা রোগা পাতলা উটো, একটা ঢ্যাঙা ঘোড়ার থেকে অনেক লম্বা। রাজাকে তো দেখে স্বয়ং মনে হয় একটা দুর্বল ঘোড়া। রাজা যদি সেখানে তাকে একটু বিরক্ত করার চেষ্টা করে সে তাকে বেধড়ক পেটাবে। এগুলো মনে মনে বলে রানী জিনফেং। এদিকে দেখায় রাজা রানী তার সহযোগীদের নিয়ে ফরেস্টের সেই হাটে অর্থাৎ কুটিরে সম্মুখীন হয়েছে, যা এখানে রানী আর তার সহযোগীদের ভয় দেখানোর জন্য কমান্ডার সুকে দিয়ে তার তলোয়ার বের করা, সেটা আবার খাপের মধ্যে ভরিয়ে নেয়। রানী আর তার সহযোগীরা ভয় পেয়ে গেলে দেখায় যে মাটির মধ্যে একটা পিচের খোসা পড়েছে। শেফ চাইয়ে এনে সেই পিচটা রাজাকে গ্রহণ করতে বলছে। জিনফেং রাজা ঝ্যাং থেকে জানতে চায় সে এগুলো করে কি কম্পিটিশন করতে চাইছে। রাজা ঝ্যাং বলে কেন না, বেশ ভালোই তো হয় যদি রিল্যাক্স পরীক্ষার আগে একটু ওয়ার্ম আপ হয়ে যায়। জিনফেং কি নিয়ে প্রতিযোগিতা করতে চায় সে। রাজা ঝ্যাং জানায় রানীকে ডিসাইড করতে। জিনফেং জানায় যে তারা দুই করবে, দুই মানে হচ্ছে পেগো করা বা চিকেন উইংস তৈরি করা। কথা শুনে রাজা আর তার সহযোগীরা পাগলের মতো হাহা করে হেসে ওঠে। ঝ্যাং আর তার সহযোগীরা বলতে থাকে কি সাহসী তারা, দারুণ কম্পিটিশন এনেছে। এখানে তাদের উপহাস করতে থাকে। এদিকে দেখায় রানী আর তার সহযোগীরা চিকেন উইংস বানিয়ে ফেলেছে, সেটা গ্রহণও করছে। এদিকে রাজা আর তার সহযোগীরা এখনো পর্যন্ত আগুনও জ্বালিয়ে উঠতে পারেনি। রানী আর তার বাকি সহযোগীরা রাজাকে চিকেন উইংস দেখিয়ে দেখিয়ে লোভ দেওয়াতে থাকে, উপহাস করতে থাকে, রাগ করে জিজ্ঞেস করতে থাকে এখনো পর্যন্ত তারা একটা অগ্নিসংযোগ করতে পারলো না। জানায় আর কিছু সময় দিতে সারা চেষ্টা করছে। রাজা ঝ্যাংকে জানায় হয়তো আরো কিছুক্ষণ সময় লাগবে, একটু ধৈর্য ধরতে। রাজা শেফ চাইকে জানায় সে তো একজন রয়্যাল শেফ, এরকম অবস্থা কেন। শেফ চাই জানায় সে তার হাত পুড়িয়ে ফেলেছে, পিট কয়লাগুলো দিয়ে তাদের আগুন ধরাতে সমস্যা হচ্ছে। ঝ্যাং রানী জিনফেং আর তার সহযোগীদের বলে শুধুমাত্র এখানে প্রথম থেকে খেয়েই যাচ্ছে। আর বেইকি গেমের কি হলো, এখানে তো কোনো বেইকির পিস শেষ দেখতে পাচ্ছে না। বলে যে রাজা ঝ্যাং ঠিকই বলেছে, মানে তো শুধুমাত্র তারা চিকেন উইংসই খাচ্ছে। রাজা যদি এখানে চায় তাহলে সে তাকে দিতে পারে, চিন্তা না করতে। রাজাকে সে কোনোভাবেই চার্জ করবে না। জানতে চায় ঝ্যাঙের থেকে সে কি খুব রেগে যাচ্ছে, মানে তার ভীষণ রাগ হচ্ছে। জানে ঠিক আছে, তার যেহেতু মুড ভালো আছে সে এবারে কনসিডার করে রাজাকে জিততে দিচ্ছে। গেম এবার তারা খেলা শুরু করবে। কুমার চৌ এসে রাজা ঝ্যাংকে জানায় যে এবারে তাদের ডিসাইড করতে দেখতে কি গেম খেলা হবে। আগের বার তারা ডিসাইড করার সুযোগ পেয়েছিল, যা তার সহযোগীরা ডিসাইড করতে থাকে এর পরের রাউন্ড তাদের জিতে দেওয়া যাবে না, বিষয়টা খুবই লজ্জাজনক হয়ে যাবে। তারা ডিসাইড করে যে পাহাড়ের উপর তীর ধনুক প্রতিযোগিতা করবে। রানী আর তার সহযোগীরাও রাজি হয়ে যায়। দিকে দেখায় রানী ঘোড়ার পিঠে চড়ে আসছে, তার সহযোগীরাও তার সাথে আসছে। ঝ্যাংও ফিল্ডে উপস্থিত। এখানে তার সহযোগীরা একটা গাধাকে এনেছে ঘোড়ার জায়গায়, সেটাকে বাঘ বানাতেও পারছে না। দেখে রানী
তার সহযোগীরা হেসে ফেলে। তা জানায় ধমকি তাদের হাসি বন্ধ করবে। তো বলেছিল যে পাহাড়ি এলাকার উপর তীর ধনুক প্রতিযোগিতা হবে। রানী তাহলে আবার ঘোড়ায় চড়ে এসেছে কেন? ভাবে খেলে কি সে চিট করতে চাইছে? রানী জিনফিং জানে সে তো বহুক্ষণ আগে থেকে চিট করছে, এখন কি রাজা বুঝতে পারলো? এদিকে দেখে রাজার সহযোগীরা একটা গাধাকেও বাঘ মানাতে পারছেন, তার থেকে দৌড়াচ্ছে, আবার কেউ ধরতে যাচ্ছে। রাজা ঝ্যাং জিনফিংকে জানায় যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একজন মানুষের মাথায় থাকা উচিত যে তার কথা কিভাবে রাখবে, সভ্য মানুষের সভ্য সমাজে কিভাবে বাঁচবে। ফেং জানায় ভীষণ ভালো কথা, কিন্তু এখানে তো সে সভ্য পুরুষ মানুষ না, সে তো মহিলা। ঝ্যাং বলে এটা কিন্তু ফেয়ার কম্পিটিশন হচ্ছে না। ফেং জানায় কম্পিটিশনের কথা ছিল, সেটা ফেয়ার না আনফেয়ার আগে থেকে ডিসাইড হয়নি। কুমার ডুয়ানিয়ন চোং তখন ঝ্যাংয়ের কাছে এসে সান্ত্বনা দিয়ে বল সদ্য সাধারণ পুরুষ মানুষরা ওই মহিলাদের গায়ে হাত দেয় না, আছে তারা তাদের এক্সামিনেশনে দেখে নেবে। ঝ্যাং জানায় চোংকে যে মহিলাদের সে ছাড়বে না। এদিকে দেখায় রাজা পড়াশোনা করছে, রানী নাক ডেকে ঘুমোচ্ছে। ঝ্যাং রানীর নাক ডাকায় বিরক্ত হয়ে নিজের বই নামিয়ে রেখে একটা বই নিয়ে রানীর গায়ে ছুঁড়ে মারে, আর রানী জেগে ওঠে। জানায় যে রাজা তাকে ভয় পাইয়ে দিয়েছে। ঝ্যাং জানায় রানীকে যে সে শুধুমাত্র ঢিলে ঢালাই নয়, যাকেও বিরক্ত করছে পড়াশোনা না করতে দিয়ে। ফেং জানায় ঝ্যাংকে যে সে কোনোভাবে তাকে বিরক্ত করছে না। ঘুমিয়ে পড়েছিল, এই কথাটা কে বলল? রাত ধরে রাজা ঝ্যাং কনফুসিয়াস পড়ছিল, সে শুনেছে। পড়ে পড়ে কি একভাবে বিরক্ত হচ্ছে না? সে যদি না হয় তাহলে কনফুসিয়াস বিরক্ত হয়ে গেছে। ফেং হঠাৎ করে থেমে রাজা ঝ্যাংকে বলে এটাই কি তার এজেন্ডা ছিল? রানী তার কথাগুলো শুনে বোর হয়ে যাবে এবং ঘুমিয়ে পড়বে। রাজা ঝ্যাং বেশি করে পড়াশোনা করে নিয়ে এগিয়ে যাবে। ফেং হাতে বই নিয়ে বলে সেও এখন পড়া শুরু করছে। তার ট্র্যাপে খানিকটা হলেও ফেসে গিয়েছিল ঠিকই, এখন থেকে পড়াশোনা শুরু করবে আবার সে। রাজা আর রানী দুজনেই চেঁচিয়ে পড়া শুরু করে, আর দুজনকে বিরক্ত করতে থাকে। কে দেখায় লিউবা মাটি থেকে ফুল কুড়োচ্ছে। তখনই সেখানে রাজকুমার ডুয়ানিয়ন চোং উপস্থিত হয়। কুমার চোং কবিতার একটা লাইন বলতে থাকলে থেমে যায় ভুলে গিয়ে। লিউবায়ু চোংকে জানায় যে তার আরো ভালো করে পড়াশোনা করা উচিত। লিউবায়ুর ফুলে সাজিতে যতই ফুল থাকুক না কেন, এগুলো এই লিউবায়ুর সুন্দর মুখের পেছনে হৃদয়টাকে কভার করতে পারবে না। লিউবায়ু রাজকুমার চোংকে জানায় যে কুমার চোং এই ফুলগুলো তার স্নানের জলে ব্যবহার করে, আর লিউবায়ু তার চায়ের। এখানে দুজনের চিন্তাধারা যদি আলাদা হয় কখনোই কখনো বন্ধু হতে পারবে না। তার মতে এটাও যে ঝ্যাংকে বাক্যাংশগুলো যদি জোকিও ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক বেই শেখাতো, হলেও তার ধারণা মহারাজ সেগুলো ভুলেই যেত। এই টোন কটা কথাগুলো অপমান বোধ করলে বলতে গিয়েও থেমে যায়। লিউবাও পরপর এই কথাগুলো বলতে থাকে। পরে লিউবাও নিজে ফুলে সাজিয়ে সব ফুলগুলো চোঙের গায়ে ঢেলে দিয়ে বলে মনে হলো রাজকুমার চোঙের যে লিউবাও এগুলো ইচ্ছা করে করলো। কতটা ধূর্ত এবং দুশ্চরিত্র মহিলা। জানায় চোংকে হ্যাঁ সে ইচ্ছা করে এগুলো করেছে, তার গায়ে ইচ্ছা করেই ফুল ফেলেছে, আর এটাও বলে দেয় যে এই ফুলগুলো নিয়ে সে তার স্নানের জলে যেন ব্যবহার করে নেয়। কুমার চোং রেগে লিউবাওকে জানায় যে শুধু অপেক্ষা করতে, সে তাকে পরে দেখে নেবে। দূর থেকে দাঁড়িয়ে কনসার্ট ডগার অর্থাৎ ডুয়ানিয়ন চোং আর ইউনিয়নের মা এগুলো দেখে নেয়। এদিকে দেখায় কনসার্ট ডগার লিউবাওকে নিজের কক্ষে ডেকে পাঠিয়েছে। তাকে ডেকে পাঠানোর কারণ জানতে চাইলে কনসার্ট ডগার জানতে দুপুরে কি হয়েছে তার ছেলের সাথে লিউবাও সে সব দেখে নিয়েছে, শুনে নিয়েছে। লিউবাও কথাটা শুনে ভয় পেয়ে যায়। এরপর কিছু গয়নাকাটি এবং খাবার পত্র ডগার লিউবায়ুকে জোর করে অ্যাকসেপ্ট করায়। তারপর একটা অনুরোধ করা শুরু করে বায়ুকে। ডগার জানায় যে ইউনচোং এখন আর ছোট নেই, তো ছোটবেলা থেকেই সে পড়াশোনায় কোনোভাবে ফোকাস না। যদি তার স্টাডি কম্পেনিয়ন হয়ে যায় খুব ভালো হবে। যদি ভালো করে পড়াশোনা মেমোরাইজ আর রিভাইজ করিয়ে দেয় খুব ভালো। আশা করবে তার ছেলের র্যাঙ্কও একটু উঠবে আগের থেকে। আর গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি যদি মনে হয় যে ইউনচোং বেটার, হয়তো ভবিষ্যতে সে গ্র্যান্ড চ্যান্সেলরের সাথে কাজও করতে পারবে। এখানে কনসার্ট ডগারের বিনীত অনুরোধ লিউবাওয়ের প্রতি করুন মুখ করে বলে লিউবাও বাধ্য হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। দিকে দেখায় সকাল হয়েছে এবং চোং নিজের চোংহুয়া হল থেকে বাইরে বেরিয়ে এসেছে। তখনই কিছু দরবারি এসে তাকে ঘিরে ধরে। চোং জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। জানায় যে কনসার্ট ডগার তাদের পারমিশন দিয়েছে কুমার চোঙের উপর নজর রাখতে, আর সে যেন ঘর ছেড়ে পরীক্ষা সে আগে পর্যন্ত কখনোই না বেরোয়। বলে প্রত্যেকবার তার মা এগুলোই বলে, সে কিছু করবে না। তখনই আরো কিছু মহিলা দাসদাসী চলে আসে। ডগারের অ্যাটেন্ডার মহিলা চোংকে জানায় যে কনসার্ট ডগার ডিগ্রি পাঠিয়েছে তার জন্য। রাজকুমার চোং যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে কনসার্ট ডগার আর তার পরিবার ভীষণ খুশি হবে। কুমার চোং জানায় সে যদি রিফিউজ করে, রানী আগেই ভয় পেয়েছিল ডগার, তাই সে জানিয়ে দেয় সেই লোকগুলোকে কুমার চোংকে তার চোংহুয়া হলে বন্ধ করে দিতে। আর সেই লোকগুলো কথা মতো তাকে কাঁধে করে তুলে নিয়ে চোঙের হলের মধ্যে ফেলে দিয়ে আসে। বাইরে থেকে দরজাও বন্ধ করে দেয় এবং তার ঘরে আয়নার মধ্যে একজন মহিলার প্রতিবিম্ব দেখতে পায়। মনে মনে ভাবে তার মা কনসার্ট ডগার কত চিন্তিত তার বিষয়। জানে পরীক্ষার জন্য তার ছেলে হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, একজন মহিলা কম্পেনিয়নকে পাঠিয়েছে তার সাথে। এবং হেসে হেসে বলতে থাকে এই অফারটা অ্যাকসেপ্ট করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। সে ভীষণ খুশি। লিউবায়ু চোঙের দিকে ফিরে তাকালেই চোং অবাক হয়ে যায়। জানতে চায় সে তার কক্ষে কি করছে। উত্তরে লিউবায়ু জানায় যে কনসার্ট ডগার তাকে পারমিশন দিয়েছে রাজকুমার চোঙের টিউটর হতে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে আর উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে তারা এরকম কেন করছে তার সাথে। আর বায়ু মুচকে মুচকে হাসতে থাকে। এদিকে দেখায় রাজা ঝ্যাং আর জিনফিং পড়াশোনা করছে, আর সেখানে উপস্থিত হয়েছে এমপ্রেস ডাওগার সাথে কিছু লোকজন নিয়ে। ঝ্যাংয়ের থেকে জানতে চায় যে গতকালের ঘটনায় খেলায় কি সে খুব আপসেট হয়ে গেছে যে সে তার মাকে বলেছে পরীক্ষায় বসবে বলে তাকে উত্তেজনা তৈরি করে রাখার জন্য, তাকে সক্রিয় করে রাখার জন্য। এমপ্রেস ডাওগার জানায় দরবারিরা তাকে গিফট করছে। ঝ্যাং জানায় যে সে দরবারি এবং
মন্ত্রীদের থেকে খুবই গ্রেটফুল, ভীষণ খুশি হয়েছে গিফট পেয়ে। ফেং বলে রাজা হওয়ারও কি কপাল, পরীক্ষা দিতে বসার জন্য সক্রিয় উত্তেজনার জন্য গিফট করা হচ্ছে। ডাওগার জানায় এইগুলো এখন প্রধানমন্ত্রীর বাড়ি গিফটগুলো পাঠিয়ে দেবে। ফেং ভাবে কি আশ্চর্য ব্যাপার, পরীক্ষা দিতে বসবে আবার মন্ত্রী তার জন্য গিফট পাবে। যদি এভাবে গিফট দেওয়া হতো অর্থাৎ জিনফেংকে, তাহলে সে অনেক পরীক্ষা পাশ করে যেত ভালোভাবে। দেখায় রানী জিনফেং চংহুয়া হলে রাজকুমার চোঙের সাথে দেখা করতে এসেছে, অথচ ঢুকে তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। জিনফেং এর পেটে একটু প্রবলেম হলে রাজকুমার চোঙে টয়লেট ইউজ করার কথা ভাবে। সেই টয়লেটে গিয়ে ভয় পেয়ে যায়, কারণ সেখানে রাজকুমার চোঙও ছিল। ফেং আর চোং দুজনকে জিজ্ঞেস করে বসে যে তারা এখানে কি করতো। জানা এটা তার কক্ষ, সে থাকতেই পারে। জিজ্ঞেস করে তার তো অর্থাৎ জিনফেং এর তো রাজার সাথে পড়াশোনা করা উচিত, সে তার টয়লেটে কি করতো। বাইরে দেখায় রাজকুমার চোংকে তখনও কনসার্ট ডাওগারের দাসীটা খুঁজে যাচ্ছে, সেই ভয় চোং টয়লেটে লুকিয়ে গেছে। এখানে জিজ্ঞেস করে চোংকে রাজা ঝ্যাং এত লিউশিকে আর পরীক্ষা ভয় পায় কেন। তোমার চোং জানে জিনফেংকে সেইগুলো কোনোভাবেই জানাবে না। এখানে রাজকুমার চোং খুব ভালোভাবে বুঝতে পারছে যে জিনফেং তার দাদা অর্থাৎ রাজার উপর স্পাইগিরি করছে। রয়্যাল সিক্রেটটা রিভিল হয়ে গেলে এর উপর অনেক বড় বিপদ চলে আসবে। কনসার্ট ডাওগারের দাসদাসীদের ডাকতে গেলে চিৎকার কুমার চোং জানায় ঠিক আছে, সে জানাচ্ছে তাকে শান্ত হতে। কুমার চোং জানায় জিনফেংকে যে কিছু সময়ের আগের কথা, সেই পড়াশোনার জন্য রাজা ঝ্যাংকে এতটাই ভয় পাই দিয়েছিল, মেরে মুড়ে পড়াশোনা করাতে গিয়ে সবসময় মারতো। রাজা ঝ্যাংয়ের মধ্যে ভয় চলে আসে, প্রিয়া চলে আসে। ফেং বলে এখানে তার আবার বাবা। অদ্ভুত বিষয় যে লিউশিকে অনেকেই অপছন্দ করছে, ছোট ঝ্যাংকে আঘাত করেছে। কুমার চোং জানায় শুধু আঘাতই করেনি, খুব ইনহিউম্যান মানুষ একজন। শোনার জন্য সে মক করতো আর ইনসাল্টও করতো রাজা ঝ্যাংকে। লিউশি সকল দরবারিদের জানায় যে সম্রাট খুবই জ্ঞানী মানুষ ছিল, তার পদচিহ্নেই চলা উচিত বর্তমান সম্রাট। তাই লিউশি চাইছে যে পরীক্ষার সময় বিখ্যাত লেখকের কবিতা রাজা ঝ্যাং তাদের শোনাক। কবিতা 7টা স্তর আছে, অন্তত 5টা স্তর শোনাক রাজা ঝ্যাং। মন্ত্রী দরবারিগণ এতে রাজি হয়। লিউশি একদম ঠিক কথা বলেছে। এখানে দেখায় রাজা ঝ্যাং এত ভয় পেয়ে যায় যে সে জ্ঞান হারিয়ে যায়। অ্যাটেন্ডার সোয়ান ডাকতে থাকে যে শাহী চিকিৎসককে ডেকে পাঠাতে কাউকে। ঝ্যাং এখানে খুব খারাপভাবে অসুস্থ হয়ে গেছে। কুমার চোং জিনফেংকে জানায় যে সব চিকিৎসক ভালো করে নির্ণয় করার পর দেখে রাজা ঝ্যাংয়ের পরীক্ষার ভীতি আছে, এক্সাম ফোবিয়ার কোনো কিওরেন্সও নেই। উনি রাজা ঝ্যাং লিউশির কথা মনে পড়ে, তখনই সে পেপারে কিছু লিখতে পারে না, তার ভয় লাগে। আবার ফেং বলে চোংকে যে অন্যান্য ফিজিশিয়ানও তো ডাকতে পারতো, অন্যান্য ওষুধপত্রও তো প্রয়োগ করতে পারতো। রাজকুমার চোং জানায় যে তাকে জানিয়েছে যে কোনোভাবে এটা ঠিক হবে না, এর কোনো কিউরেন্স নেই, সব বৈদ্যদের দিয়ে দেখেছে, ইচ্ছা করে কোনো রকমের কোনো উপকার হয়নি। ফেং কথাগুলো শুনে খুব। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।